শুভ সকাল প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ সুন্দর এবং নিরাপদে আছো, স্বাস্থ্যবিধির বিষয়গুলো মেনে স্বাভাবিক জীবনযাপন করছো আশা করি। আমি আজকে জীববিজ্ঞান ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। বিজ্ঞান শাখার আমার যে ছাত্রছাত্রীরা আছো তাদের জন্য জীববিজ্ঞান ক্লাসে আমি শ্বসন ও শ্বাসকার্য ক্লাসের পঞ্চম ক্লাস আজকে আপলোড করতে যাচ্ছি। আর এই ক্রোনোলজিক্যাল ক্লাসে আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্যাসের বিনিময় এবং হচ্ছে গ্যাসের পরিবহন। আমরা ইতিমধ্যেই দেখেছি যে আমরা কিভাবে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি, কোন অর্গানের সাহায্যে আমাদের শরীরের শ্বাস প্রশ্বাস আমরা নিয়ে থাকি, এবং হচ্ছে দ্য প্রসেস অফ ব্রিদিং, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। And today I will going to discuss with you about the gaseous transportation and the exchange of gas in our organs. ঠিক আছে, তো সেটা নিয়ে একটু আলোচনা করব, আশা করি তোমরা উপভোগ করবে। তো দেখো, আমি প্রথমে গ্যাসের বিনিময় নিয়ে আলোচনা করব। গ্যাস বলতে এখানে যেটা আমরা বোঝাচ্ছি যে আমরা অক্সিজেন ফ্রম এয়ার, বাতাস থেকে আমরা অক্সিজেনটা নিয়ে থাকি উইদিন আওয়ার ব্রিদিং প্রসেস। এই যে শ্বাস নিলাম, এই শ্বাসের মাধ্যমে আমি কি করছি, অক্সিজেনটা আমার শরীরে ইনজেক্ট করছি। এই অক্সিজেনটা আমার যে রেসপিরেটরি যে অর্গানটা আছে সেই অর্গানের সাহায্যে কি হচ্ছে, অ্যালভিওলাসের মাধ্যমে কৌশিক জালিকায় আসছে এবং কৌশিক জালিকা দিয়ে এটা ডিফিউশনের মাধ্যমে আমার অর্গানে কি হচ্ছে, পরিবহন হচ্ছে। ঠিক আছে, বা বিনিময় হচ্ছে। ঠিক আছে, তো এই প্রসেসটা একটু তোমাদের সাথে আমি দেখাবো বা আলোচনা করবো। তাহলে গ্যাসের বিনিময়, how this process could work, এটা আমরা যদি দেখি তো আমার এটা হচ্ছে অ্যালভিওলাস এন্ড দেন এটা হচ্ছে কৌশিক জালিকা, তাই তো? তো এই অ্যালভিওলাস এবং কৌশিক জালিকা যদি এটা হয়, তাহলে আমার অ্যালভিওলাসে আমরা জানি যে অক্সিজেনটা আসছে ফ্রম এয়ার, আমার এই রেসপিরেটরি অর্গান দিয়ে অ্যালভিওলাসে। এখানে কিন্তু আমার অক্সিজেনের পরিমাণ থাকে হচ্ছে 104 মিলিমিটার পার পারদ। ঠিক আছে, আর এখানে কৌশিক জালিকাতে থাকে হচ্ছে তোমার 40 mm পারদ। ঠিক আছে, তো এইটা কি হয়, এইখানে যতক্ষণ না অক্সিজেনের পরিমাণ 104 মিলিমিটার পারদ হচ্ছে ততক্ষণ অক্সিজেন কিন্তু ডিফিউশন প্রক্রিয়ায় এখানে আসতে থাকবে। ঠিক আছে, এই অ্যালভিওলাস থেকে কৌশিক জালিকায়, অর্থাৎ কিনা অক্সিজেনটা এখানে ডিফিউশন ব্যাপন প্রক্রিয়ায় বেশি ঘনত্ব এলাকা থেকে কম ঘন এলাকায় ট্রান্সপোর্ট হবে বা এক্সচেঞ্জ হবে। ঠিক আছে, আবার ইন দ্য মেন টাইম আমার এখানে কিন্তু এটা হচ্ছে অক্সিজেন, আর এখানে আমার কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, কার্বন ডাই অক্সাইড হচ্ছে কৌশিক জালিকাতে আমার কার্বন ডাই অক্সাইডের পরিমাণ থাকে হচ্ছে 46 mm পারদ, আর এইখানে থাকে হচ্ছে 40 mm পারদ। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো এই কার্বন ডাই অক্সাইডটাও আবার ডিফিউশন প্রক্রিয়ায় বা ব্যাপন প্রক্রিয়ায় কৌশিক জালিকা থেকে অ্যালভিওলাসে আসবে। ঠিক আছে, তো এই প্রক্রিয়াতে গ্যাসের বিনিময় হচ্ছে, একদিকে অক্সিজেন প্রবেশ করছে আর একই সাথে কার্বন ডাই অক্সাইড পাস আউট হচ্ছে বা বেরিয়ে যাচ্ছে। তো এই যে কৌশিক জালিকাতে আসলো এই অক্সিজেনটা, এটা আবার কিভাবে আমার অর্গানে আসছে, আমি যদি দেখি যে এইটা যদি হয় আমার কৌশিক জালিকা, ধরো এটা কৌশিক জালিকা যদি হয় আর এইটা ধরলাম আমার অর্গান, ইন্টারনাল অর্গান অফ আওয়ার বডি। ঠিক আছে, তাহলে এইখানে আমার কৌশিক জালিকাতে কিন্তু অক্সিজেন পরিমাণ হয়ে গেছে 104 mm পারদ। ঠিক আছে, এখন এইখানে অর্গানে অক্সিজেনের পরিমাণ কম আছে, তাহলে স্বাভাবিকভাবেই এই অক্সিজেনটা কি হবে, আমার এই ডিফিউশন প্রক্রিয়ায়
বেশি ঘনত্ব এলাকা থেকে কম ঘনত্ব এলাকায় প্রবেশ করবে, অর্থাৎ কিনা কোষিক জালিকা থেকে অর্গানে চলে আসবে। আবার একই সাথে অর্গান থেকে কার্বন ডাই অক্সাইড কি হবে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এখানে থাকবে হচ্ছে 40 mm পারদ, আর সরি এখানে থাকবে 46 mm পারদ, আর এখানে থাকবে 40 mm পারদ। তাহলে কার্বন ডাই অক্সাইডটাও একই সাথে চলে আসতেছে আউটার সেলে, অর্থাৎ কিনা কোষিক জালিকায়। কোষিক জালিকা থেকে এটা চলে আসবে হচ্ছে অ্যালভিওলাসে, অ্যালভিওলাস থেকে দেন আমার রেসপিরেটরি ট্র্যাক সিস্টেমের মাধ্যমে এটা বের হয়ে আসবে, ঠিক আছে। এবং অক্সিজেন আমি শরীরের ভেতরে ইনট্যাক্ট করব, ঠিক আছে, যেটা আমার শরীরের বিভিন্ন অর্গানে মানে এই ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে ব্যয়িত হবে বা বিনিময় হবে, এক্সচেঞ্জ হবে। তো এই প্রসেসটি হচ্ছে গ্যাসের বিনিময়। এই গ্যাসের বিনিময়ে আমরা কি দেখলাম, যে অক্সিজেন অ্যালভিওলাসে থাকে হচ্ছে বেশি, কোষিক জালিকায় থাকে কম। তাহলে ব্যাপন প্রক্রিয়া কি, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব এলাকায় ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ছড়িয়ে যায়, তাই না, ট্রান্সপোর্ট হয়। তো এইখানে কি হচ্ছে, অক্সিজেনের পরিমাণ হচ্ছে আমার 104 mm পারদ, পারদটা হচ্ছে একক। এইখান থেকে অক্সিজেনটা আসবে হচ্ছে কোষিক জালিকায়। ইন দ্য মেন টাইম যখন আমার কার্বন ডাই অক্সাইড এখানে বেশি থাকছে কোষিক জালিকাতে, কোষিক জালিকা থেকেও কিন্তু কার্বন ডাই অক্সাইড কি হবে, অ্যালভিওলাসে আসছে। তাহলে কি হচ্ছে, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন আমার শরীরে প্রবেশ করছে, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে। আবার কোষিক জালিকা থেকে এইটা অর্গানে, আমার শরীরের বিভিন্ন অর্গানের সেলের মধ্যে অক্সিজেন প্রবাহিত হচ্ছে। এই প্রক্রিয়ায় গ্যাসের বিনিময় হচ্ছে শরীরের ভিতরে, ঠিক আছে। তো এই প্রক্রিয়াটা সম্পূর্ণভাবেই ঘটতে থাকে যতক্ষণ না এই অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের সমতা বিন্যাস ঘটে। তো এই প্রক্রিয়াটা আমরা দেখলাম গ্যাসের বিনিময়। এরপরে আমরা দেখব কিভাবে গ্যাসের ট্রান্সপোর্ট হয় বা পরিবহন হয়, গ্যাসের পরিবহন। গ্যাসের পরিবহন কিভাবে হয় বলতো? গ্যাসের পরিবহন মূলত দুইটি ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে ভৌত পরিবহন এবং একটা হচ্ছে রাসায়নিক পরিবহন, ঠিক আছে। অক্সিজেন গ্যাস, যেটা অক্সিজেন কিন্তু তোমার লোহিত রক্তকণিকাতে প্রবেশ করে এবং এইখানে কি হয়, এর যে প্লাজমা আছে, আমরা জানি যে আমাদের রক্তে প্লাজমা বিদ্যমান। এই প্লাজমার যে তরল অংশ আছে, এই তরল অংশের সাথে মাত্র 2% এই অক্সিজেন সংযুক্ত হয়ে প্রবাহিত হয়। তাহলে ভৌত পরিবহন যেটা হয়, তাহলে অক্সিজেনের ভৌত পরিবহন যদি আমরা দেখি, ভৌত পরিবহন, অক্সিজেনের ভৌত পরিবহনে দেখা যায় যে প্লাজমাতে অনলি 2% এই প্লাজমার যে তরলের মাধ্যমে অনলি 2% অক্সিজেন পরিবাহিত হয়, আর বাকি যে 98% সেটা হয় হচ্ছে এই যে আরবিসিতে যে হিমোগ্লোবিন আছে, এই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন গঠন করে। এই অক্সি হিমোগ্লোবিন রূপে আমাদের শরীরে 98% অক্সিজেন পরিবাহিত হয়। তাহলে এটা হচ্ছে কেমিক্যাল ট্রান্সপোর্ট, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, অক্সিজেন দুইভাবে পরিবহন হচ্ছে, একটা হচ্ছে ভৌত পরিবহন। ভৌত পরিবহনে প্লাজমার যে তরল অংশটা আছে, প্লাজমাতে যে তরল থাকে, সেই তরলে 2% অক্সিজেন পরিবহন হয়, ভৌত পরিবহন। আর আরবিসিতে আমাদের লোহিত রক্তকণিকায় যে হিমোগ্লোবিন আছে, এই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন সংযুক্ত হয়ে 98% অক্সি হিমোগ্লোবিন রূপে রক্ত
তে অক্সিজেন পরিবাহিত হচ্ছে। ঠিক আছে, দিস ইজ দ্য প্রসেস অফ অক্সিজেন ট্রান্সপোর্টেশন। এন্ড নাও আই এম গোইং টু শো ইউ দ্য প্রসেস অফ কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেশন। এখন কার্বন ডাইঅক্সাইড কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে, এবার আমরা দেখব কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবাহিত হচ্ছে। হ্যাঁ, তো এই পরিবহনটাও কিন্তু দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে ভৌত পরিবহন এবং রাসায়নিক পরিবহন। ভৌত যে পরিবহন, এই ভৌত পরিবহনে আমরা যেটা দেখি যে কার্বন ডাইঅক্সাইড এই প্লাজমার পানির সাথে মিশ্রিত হয়ে কার্বনিক অ্যাসিড রূপে পরিবাহিত হচ্ছে। কার্বন ডাইঅক্সাইডের ভৌত পরিবহন, কার্বন ডাইঅক্সাইডের ভৌত পরিবহনে যেটা দেখা যায়, কার্বন ডাইঅক্সাইডের ভৌত পরিবহনে যেটা দেখা যায় যে এই কার্বন ডাইঅক্সাইড প্লাজমাতে পানির সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড রূপে, এটা কিনা এই কার্বনিক অ্যাসিড রূপে পরিবাহিত হয়। এই পরিবহনটা মূলত হয় হচ্ছে 5%। হ্যাঁ, অনলি 5% কার্বনিক অ্যাসিড রূপে পরিবাহিত হয়, আর বাকি পরিবহনটা মোটামুটি কেমিক্যাল ট্রান্সপোর্টেশন। এইখানে আমরা একটা দেখি রাসায়নিক পরিবহন। তাহলে অক্সিজেনে আমরা যেভাবে দেখেছিলাম, অক্সিজেনের যেভাবে পরিবহনটা দেখেছিলাম ঠিক একইভাবে ভৌত পরিবহন এবং রাসায়নিক পরিবহন। তো কার্বনিক অ্যাসিড রূপে যেটা পরিবহন হচ্ছে 5%, এবং রাসায়নিক পরিবহনে যেটা দেখি যে এই লোহিত রক্ত কণিকায় যে হিমোগ্লোবিন আছে, এই হিমোগ্লোবিনের আমরা জানি হিমোগ্লোবিনের প্রোটিন অংশ হচ্ছে তোমার অ্যামিন মূলক। এই অ্যামিন মূলকের সাথে অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন হিসেবে পরিবহন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমরা একটু দেখি কার্বন ডাইঅক্সাইড কি করছে, এই হিমোগ্লোবিনের অ্যামিন মূলকের সাথে যুক্ত হয়ে কি করছে, এটা আমরা এভাবে লিখতে পারি। হ্যাঁ, কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন হিসেবে পরিবাহিত হচ্ছে। আবার প্রোটিনের সাথে যুক্ত হয়ে তোমার কার্বামিনো প্রোটিন হিসাবেও পরিবাহিত হয়। আরেকটা রাসায়নিক পরিবহন আছে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেট হিসাবে পরিবাহিত হয়। বাইকার্বনেট হিসাবে প্রায় 65% কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট আর হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট হিসাবে প্লাজমা দিয়ে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়, এন্ড দেন পটাশিয়াম বাইকার্বনেট হিসাবে তোমার লোহিত রক্ত কণিকা দিয়ে প্রবাহিত হয়। ঠিক আছে, তো সোডিয়াম বাইকার্বনেট হিসাবে পরিবহন যেটা হয়, সেখানে দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইড সোডিয়াম বাইকার্বনেট গঠন করছে, সোডিয়াম বাইকার্বনেট গঠন করছে, এটা হচ্ছে প্লাজমায়। আর পটাশিয়াম বাইকার্বনেট যেটা করে, পটাশিয়াম বাইকার্বনেট যেটা হয় সেটা হচ্ছে এটা হচ্ছে লোহিত রক্ত কণিকা। সোডিয়াম বাইকার্বনেট হিসেবে প্লাজমাতে পরিবাহিত হয়, পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে লোহিত রক্ত কণিকায় কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। এই পরিবহনটা প্রায় 65%। ঠিক আছে, প্রায় 65%। তো এই পরিবহনের ফলে ক্লোরিনের একটা লোহিত রক্ত কণিকায় একটা ঋণাত্মক আয়নের ঘাটতি হয়। তো এই লোহিত রক্ত কণিকায় ঋণাত্মক আয়নের যে ঘাটতিটা হয়, এই ঘাটতিটা পূরণ করে হচ্ছে প্লাজমা থেকে ঋণাত্মক আয়ন হিসেবে ক্লোরিন এখানে শিফট করে আসে। এই ক্লোরিনের শিফট করে আসাটাকে বলা হয় ক্লোরাইড শিফট। আর বিজ্ঞানী জ্যাকব হ্যামবার্গারের নাম অনুসারে এই নামকরণটা করা হয়েছে, এই জন্য একে জ্যাকব হ্যামবার্গার শিফট বলা হয়ে থাকে। ঠিক আছে, বা কার্বন মনোঅক্সাইড হিসেবে থাকে। এই কার্বন মনোঅক্সাইডটা কিন্তু একটা নীরব ধাতব, নীরব ধাতব গ্যাস হিসেবে ভূমিকা পালন করে। এই কার্বন মনোঅক্সাইডটা কিন্তু বর্ণহীন এবং এর কোনো গন্ধ নাই। তো তুমি যদি কোনো কারণে
দেখা গেছে কোনো ইন্ডাস্ট্রিয়াল এলাকায় যাও, সেখানে কোনো কারণে যদি কার্বন মনোঅক্সাইডের আধিক্য থাকে, তো সেই কার্বন মনোঅক্সাইড তোমার নিজের অজান্তেই তোমার প্রশ্বাসের সাথে শরীরে ঢুকে যাবে এবং তুমি ইনট্যাক্ট করবে, এবং এই কার্বন মনোঅক্সাইডটা তোমার হিমোগ্লোবিনের সাথে এমন ভাবে মিশে যাবে যে এই হিমোগ্লোবিনে আর অক্সিজেনের প্রবেশাধিকার থাকবে না, এবং এই নীরব কার্বন ডাই অক্সাইড কার্বন মনোঅক্সাইড তোমার হিমোগ্লোবিনটাকে সে একটা স্টেবল ফর্মে নিয়ে আসবে এবং আরবিসি গুলোকে ধ্বংস করতে ভূমিকা পালন করবে, যার ফলে তোমার লোহিত রক্তকণিকাগুলো বা আরবিসি গুলো ক্রমাগত ধ্বংস হতে থাকবে এবং একটা সময় দেখা যায় যে মৃত্যুও বরণ করার সম্মুখীন হতে হচ্ছে। ঠিক আছে, তো এই কার্বন মনোঅক্সাইডটা এতই ভয়ানক একটা গ্যাস। হ্যাঁ, তো এখান থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে আর কি, যদি কোনো কারণে কোনো ইন্ডাস্ট্রিয়াল এলাকায় প্রবেশ করতে হয়। তো এই ছিল গ্যাসের পরিবহন। তাহলে গ্যাসের পরিবহন আমরা কয়ভাবে দেখলাম? অক্সিজেন পরিবহন হচ্ছে ভৌতভাবে, রাসায়নিকভাবে। ভৌতভাবে হয় প্লাজমায় 2%, রাসায়নিকভাবে হয় হচ্ছে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন রূপে 98%। সেম প্রসেস কার্বন ডাই অক্সাইড যে ভৌত পরিবহন হচ্ছে, সেটা হচ্ছে তোমার এই কার্বন ডাই অক্সাইড প্লাজমাতে এই পানির প্লাজমার যে পানির অংশটা, তরল অংশটা, এটার সাথে মিশ্রিত হয়ে কি করছে, এটা মানে এই গঠনটা যেটা গঠন করছে সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড গঠন করছে। ঠিক আছে, কার্বনিক অ্যাসিড গঠন করছে এবং পরবর্তীতে এইটা কি করছে, একটা রাসায়নিকভাবে যে ইয়েটা হচ্ছে সেটা হচ্ছে যে রাসায়নিকভাবে এটা সংযুক্ত হচ্ছে তোমার হিমোগ্লোবিনের আরবিসির হিমোগ্লোবিনের সাথে, হিমোগ্লোবিনের অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন গঠন করছে এবং পাশাপাশি এটা পটাশিয়াম ও সোডিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে বাইকার্বনেট হিসেবে পরিবহিত হচ্ছে। তো এই হচ্ছে প্রক্রিয়া। এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম, টাইডাল ভলিউমটা কি, এটা তোমরা জানার জন্য অনেক সময় পরীক্ষা আসে যে আমি আমার প্রশ্বাসে কি পরিমাণ বাতাস ফুসফুসে ইনট্যাক্ট করলাম, নিঃশ্বাসে কি পরিমাণ বাতাস ছেড়ে দিলাম। এই যে প্রশ্বাসে বাতাস প্রবেশ করানো এবং নিঃশ্বাসে বাতাস ত্যাগ করা, এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে টাইডাল ভলিউম বা টাইডাল ভ্যালু। এই টাইডাল ভলিউমটা হচ্ছে আমার টোটাল 500 ml, অর্থাৎ কিনা আমি এই যে প্রশ্বাসে আমি 500 ml পর্যন্ত বায়ু ইনজেক্ট করতে পারি, নিঃশ্বাসের মাধ্যমে 500 ml পর্যন্ত বায়ু পাস আউট করতে পারি। এবং রেসিডুয়াল ভলিউম, রেসিডুয়াল মানে রেসিডেন্স মানে থাকে বা স্টে করে। আমার যে ফুসফুসে নিয়ার অ্যাবাউট 15,000 মানে মিলিলিটার পর্যন্ত বায়ু আমার ফুসফুসে থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে 1500 ml। আর হচ্ছে এরপরে যেটা হচ্ছে যে ভাইটাল ক্যাপাসিটি। এটা কি বলতো? তাহলে টাইডাল ভলিউম হচ্ছে আমি একই সাথে প্রশ্বাসে কতটুকু বাতাস নিচ্ছি, কতটুকু বাতাস ছেড়ে দিচ্ছি, দিস ইজ টাইডাল ভলিউম। রেসিডুয়াল ভলিউম হচ্ছে আমি কতটুকু স্টোর করে রাখতে পারছি আমার ফুসফুসে, দিস ইজ রেসিডুয়াল ভলিউম। এন্ড ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে যে আমি এই টোটাল এই যে প্রক্রিয়া, হ্যাঁ, আমার সার্বক্ষণিক কতটুকু আমার এই ফুসফুসের মধ্যে এই বাতাসটা তোমার স্টোর হচ্ছে বা বেরিয়ে যাচ্ছে, এর টোটাল যে ভ্যালু সেটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, মানে আমার সারাদিনের ফুসফুসের দক্ষতাটা। ঠিক আছে, এটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, অর্থাৎ কিনা যে আমার ফুসফুসে কতখানি এই বায়ুটা স্টোর থাকতে পারছে, কতখানি বায়ু পাস আউট হয়ে যেতে পারছে। ঠিক আছে, পাস আউট হচ্ছে, এটা হচ্ছে আমার ভাইটাল ক্যাপাসিটি বা
ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতাটা হচ্ছে তার ভাইটাল ক্যাপাসিটি। আর রেসিডুয়াল হচ্ছে সে কতখানি স্টোর করে রাখছে, আর সর্বোচ্চ কতটা ধারণ করতে পারে সেটা হচ্ছে তার ভাইটাল ক্যাপাসিটি। একজন দৌড়বিদ যে দৌড়ায়, তারা রেস করে, তারা কিন্তু 6000 ml পর্যন্ত 6000 মিলিলিটার পর্যন্ত বায়ু সে শরীরে ইনটেক করতে পারে। আর একটা সাধারণ মানুষ সর্বোচ্চ 4500, এর বেশি পারবে না। তো দেখো এখানে একটা মজার অঙ্ক, এইটা হচ্ছে টাইডাল, টাইডাল হচ্ছে 5, এর 3 গুণ হচ্ছে 15, আর এর 3 গুণ হচ্ছে 45। তাহলে এটা হচ্ছে 500, এটা হচ্ছে 1500, আর এটা হচ্ছে 4500। হ্যাঁ, তো দিস ইজ টাইডাল ভলিউম, রেসিডুয়াল ভলিউম, ভাইটাল ক্যাপাসিটি। একটা মানুষের এই ক্ষমতাটা, এটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে জ্ঞানমূলক প্রশ্ন অথবা টিক চিহ্নে আসতে পারে। তো এই ধারণাটা তোমাদের থাকা খুবই প্রয়োজন। আর এরই মাধ্যমে আমি আজকের ক্লাসটা শেষ করব। তবে তার আগে তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে রাখি। বাড়ির কাজটা দিয়ে রাখলে তোমরা বাড়ির কাজটা করার চেষ্টা করবে। খুব বেশি কিছু দিব না, শুধু হচ্ছে গ্যাসের পরিবহন প্রক্রিয়া সম্বন্ধে যা জানো লিখো। এই একটা প্রশ্নের উত্তর তোমরা বাসায় সুন্দরভাবে পড়ে খাতা স্টোর করবে, যে প্রসেসটা আমরা বলে দিয়েছি সেই প্রক্রিয়াতে, এবং আমরা পরবর্তীতে কলেজ স্কুলে তোমাদের কাছ থেকে এটা নেব। আর বেশি কিছু বলার নেই। আজকের ক্লাস আমি এই পর্যন্তই শেষ করতে যাচ্ছি।